আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু রুহানিজ অ্যাকাউন্টিং। বোর্ডে উত্তোলন সংক্রান্ত কিছু লেনদেন লেখা আছে, যে দেখেন এখানে 8টা লেনদেন লেখা আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা উত্তোলন সংক্রান্ত জাবেদা কি করব। আপনারা যারা এইচএসসি পড়াশোনা করতেছেন অথবা করবেন এবং ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দেবেন, লক্ষ্য করবেন যে এইচএসসির প্রায় প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রেই এই লেনদেনগুলোর ইনভলভমেন্ট আছে। যেমন আমি যদি জাবেদার কথা বলি, জাবেদা করতে বললে দেখবেন যে এই লেনদেনগুলো থেকে একটা জাবেদা আসে। আবার আমি যদি সমীকরণের কথা বলি, তখনও দেখবেন যে এখান থেকে লেনদেন আসে। এবং আমরা কেন যেন ন্যাচারালি এই লেনদেনগুলোতে বিভিন্নভাবে সাফার করি। তাহলে এই সাফার আমরা যেন না হই বা এই জায়গা থেকে উত্তরণের উপায় কি, এই জন্য আমি আজকে এই 8টা লেনদেন নিয়ে আলোচনা করব। এখন একটা জিনিস খেয়াল করেন, যারা আপনারা এই অ্যাকাউন্টিং সম্পর্কে ধারণা রাখেন অথবা ধারণা আছে, প্রায় প্রত্যেকটা চ্যাপ্টারেই এই লেনদেনগুলোর ইনভলভমেন্ট আছে। জাবেদায় আছে, সমীকরণে আছে, আবার মনে করেন যে ভুল সংশোধনী জাবেদায় আসতে পারে, ব্যক্তিগত প্রয়োজনে ক্রয় মূল্যে পণ্য উত্তোলন যা হিসাবভুক্ত হয়নি, এইভাবে কিন্তু আসে। আবার দেখেন, আপনারা যখন আর্থিক অবস্থার বিবরণী করেন, ঠিক এই লেনদেনগুলোই কিন্তু একটা লেনদেন সমন্বয়ের মধ্যে থাকে এবং আপনারা প্রায়ই মুখস্থ করেন যে এই লেনদেনটার কাজ অমুক জায়গায় গিয়ে যোগ হবে, আবার এই লেনদেনটার কাজ অমুক জায়গায় গিয়ে বিয়োগ হবে। তো আমাদের যেন এই কাজটা করতে না হয় এবং এইখান থেকে যেন আমরা বের হয়ে আসতে পারি, আজকের এই ভিডিওটি হচ্ছে এই কারণেই। তো আজকের পরে ইনশাল্লাহ আপনারা এই জায়গাটা থেকে মুক্তি পাবেন এবং এখানে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। একটা জিনিস খেয়াল করেন, ব্যবসায় সত্তা ধারণা অনুযায়ী এটা হচ্ছে ব্যবসায় যার নিজস্ব নাম থাকবে, অর্থাৎ একটি ব্যবসা নিজস্ব নামে পরিচালিত হবে। মালিক হচ্ছে একটি পক্ষ এবং অন্যান্য পক্ষ থাকবে। তো যেটাকে আমরা বলি মালিকানা সত্ত্ব এবং অন্যান্য পক্ষের দাবিকে বলি আমরা হচ্ছে দায়। তাহলে মালিক পক্ষের দাবিকে বলি ব্যবসা হতে, মালিক পক্ষের দাবিকে বলি মালিকানা সত্ত্ব, এবং ব্যবসা হতে অন্যান্য পক্ষের দাবিকে বলি আমরা দায়। তো এখন দেখেন, এই মালিক এই ব্যবসাটা থেকে কয়টা জিনিস উত্তোলন করতে পারে। আমরা যদি উত্তোলনের কথা বলি, ভালো করে ছকটা বোঝার চেষ্টা করবেন। একটা ব্যবসাতে নগদ টাকা থাকবে, একটা ব্যবসার ব্যাংক অ্যাকাউন্ট থাকবে এবং একটা ব্যবসাতে পণ্য থাকবে। অর্থাৎ আমি তো ব্যবসায়ী, আমি ব্যবস্থাপক বা কোষাধ্যক্ষ, একটা ব্যবসা থাকবে যেই ব্যবসায়ের দেখাশোনা আমি করি, মালিকের অর্পিত দায়িত্ব আমার উপরে। তো এইখানে দেখেন 3টা জিনিস থাকে, নগদ, ব্যাংক, পণ্য। তাহলে এই মালিকের অধিকার আছে কয়টা জিনিস এখান থেকে উত্তোলন করার? অবশ্যই 3টা জিনিস। 1 নাম্বার হচ্ছে নগদ টাকা, 2 নাম্বার হচ্ছে ব্যাংকের টাকা, এবং ব্যবসা হতে পণ্য তুলতে পারবে। এই পণ্যটা দুইভাবে তোলা যায়, একটা হচ্ছে ক্রয় মূল্যে উত্তোলন আর একটা হচ্ছে বিক্রয় মূল্যে উত্তোলন। অর্থাৎ মালিক ক্রয় মূল্যেও পণ্য তুলে নিতে পারে অথবা মালিক নিজের কাছে বিক্রয় করে বিক্রয় মূল্যে পণ্যটা উত্তোলন করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে এই লেনদেনগুলোর কোনটার ক্ষেত্রে কোন জাবেদা হবে। লক্ষ্য করেন, ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন, এইটার অর্থ কি দাঁড়ায়? এই যে মালিক, আচ্ছা আমাদের অন্যান্য পক্ষটা লাগবে না, এটা আমি মুছে দিলাম। মালিক এখান থেকে এই ব্যবসা হতে নগদ টাকা উঠায় নিয়ে গেল। তাহলে দেখেন তো, মালিকের অধিকার এই কারবারে বাড়লো নাকি কমলো? অবশ্যই কমে গেছে। কমে গেলে মূলধন হিসাব হয় ডেবিট, আর যদি মালিকের অধিকার বাড়ে তখন মূলধন বা মালিকানা সত্ত্ব হিসাব হয় ক্রেডিট। যেহেতু তুলে নিয়ে গেছে, এই মূলধনটা হবে ডেবিট, এই মূলধনটাকেই আমরা বলবো উত্তোলন, কারণ বিপরীত মালিকানা সত্ত্ব হচ্ছে উত্তোলন। তাহলে এই জায়গায় হবে মালিকের অধিকার কমে যাওয়ার কারণে উত্তোলন হিসাব ডেবিট। এখন দেখেন তো, আপনারাই বলেন যে এখানে নগদ টাকা বাড়লো নাকি কমে গেছে? মালিক এখান থেকে টাকাটা নিয়ে গেছে, তাহলে ব্যবসায়ের টাকা কিন্তু কমে গেছে। তাহলে নগদান হিসাব কি হবে? ক্রেডিট। সূত্র অনুযায়ী মালিকানা সত্ত্ব কমলে ডেবিট হয় এবং সম্পদ কমলে ক্রেডিট হয়। এবার আসেন ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। মালিক কোন জায়গা থেকে তুলে নিয়ে গেল? ব্যাংক থেকে। তাহলে এবার নগদ টাকা কমলো না ব্যাংকের টাকা কমলো? অবশ্যই ব্যাংকের টাকা কমলো। তাহলে এইটার জাবেদা হবে, জায়গা না থাকার কারণে আমি পাশে লিখছি, উত্তোলন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব হবে ক্রেডিট। পরের এন্ট্রিটা দেখেন, মালিক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য নিয়ে গেল, তার মানে ব্যবসা হতে পণ্য কমে গেছে। এখানে মেনশন করা কিন্তু নাই ক্রয় মূল্যে নাকি বিক্রয় মূল্যে। যদি মেনশন না থাকে অলওয়েজ ক্রয় মূল্যে, কারণ মালিক নিয়ে গেছে, তো মালিকের কাছে তো ব্যবসা বিক্রি করতে পারে না। যদি মেনশন না থাকে অবশ্যই সেটা কোন মূল্যে? ক্রয় মূল্যে। তা আমরা জানি যে কেনা পণ্যের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে সেটা ডেবিট হয়, পরিমাণ যদি হ্রাস পায়
তাহলে সেটা কি হবে? ক্রেডিট হবে। তাহলে মনে করেন আপনার একটা মোটরসাইকেলের ব্যবসা আছে অথবা আপনার লাইব্রেরি আছে, আপনি বই বিক্রি করেন, তাহলে যদি মালিক এসে ক্রয় মূল্যে বই নিয়ে যায় তাহলে কিন্তু বইয়ের পরিমাণ ব্যবসা হতে কমে যাবে, তার মানে ক্রয় হিসাব হবে ক্রেডিট। আবার অনেকে বলতে পারেন বই তো সম্পদ, আমি কিন্তু মেনশন করলাম বইয়ের ব্যবসায়ী, তার মানে বইটা এখানে সম্পদ না। আবার আমি যদি ধরি মুদির ব্যবসায়ী, তাহলে মুদির দোকান থেকে যদি কোনো কিছু নিয়ে যায় তাহলে কেনা পণ্য কমে যাবে। আমরা জানি ক্রয় বাড়লে কি হয়? ডেবিট। আর ক্রয়ের পরিমাণ কমে গেলে সেটা কি হবে? ক্রেডিট। তাহলে এই জাবেদাটা হবে উত্তোলন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব হবে ক্রেডিট। তাহলে এখান থেকে দেখেন এই যে কেনা পণ্য কিন্তু কমে গেছে। তাহলে এই জায়গা থেকে একটা সামারি করেন আপনারা, দেখেন নগদ নিলে নগদ কমে গেল, তারপর ব্যাংক হতে টাকা তুললে কি কমে যাবে? ব্যাংকের টাকার পরিমাণ কমে যাবে। পণ্য উত্তোলন অথবা ক্রয় মূল্যে যদি পণ্য উত্তোলন হয় তাহলে কেনা পণ্য কমে যাবে, পণ্য ক্রয়ের পরিমাণ বাড়লে ডেবিট হয় আর কমে গেলে সেটা কি হবে? ক্রেডিট হবে। এইবার দেখেন এই ব্যবসা মালিক জন্যও কিন্তু ছাড় দেয় নাই, মালিকের কাছে বিক্রয় করছে। এইবার বলেন তো কেনা পণ্য কমবে নাকি আমাদের কারবারের বিক্রয় বেড়ে যাবে? অবশ্যই বিক্রয় বেড়ে যাবে। তাহলে আমরা জানি বিক্রয় বাড়লে কি হয়? ক্রেডিট হয়। তাহলে এইখানে যখন বিক্রয় মূল্যে উত্তোলন করবে তখন জার্নালটা কি হবে? উত্তোলন হিসাব ডেবিট আর হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট। এবার আসে নগদ উত্তোলন। এখানে কিন্তু মেনশন নাই ব্যক্তিগত প্রয়োজনে নাকি অফিস প্রয়োজনে। অফিস প্রয়োজনে মনে রাখবেন এই যে এইটা অফিস বা এইটা ব্যবসায়, তাহলে যদি উত্তোলন করে তাহলে অবশ্যই ব্যাংক থেকে তুলতে পারবে। তা যেহেতু ব্যাংক থেকে তুলতে পারবে, এখানে কিন্তু ব্যাংক মেনশন নাই, তার মানে অফিস প্রয়োজনে শুধুমাত্র ব্যাংক থেকে উত্তোলন হয়। তাহলে এখানে যেহেতু ব্যাংক মেনশন নাই তাহলে বুঝতে হবে এটা ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন, ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন। তাহলে এই ক্ষেত্রেও জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এরপরে দেখেন ব্যাংক হতে উত্তোলন, এটা দ্বারা কি বোঝাচ্ছে? যে এই ব্যবসা প্রতিষ্ঠানটি, আমি এই জায়গাটা একটু মুছে দিচ্ছি, তাহলে এই ব্যবসা প্রতিষ্ঠানটি টাকা দরকার, হঠাৎ মনে করেন যে ক্যাশ বাক্সে টাকা নাই, টাকা দরকার, তখন ব্যাংক থেকে তুলে আনলো। তাহলে এখন কি হচ্ছে দেখেন তো, এই যে নগদ টাকার পরিমাণ বাড়বে এবং ব্যাংক টাকার পরিমাণ কমবে। মালিকানা সত্ত্ব কিন্তু এখানে বাড়বেও না, মালিকানা সত্ত্ব কমবেও না। এই জন্য ব্যাংক হতে উত্তোলন তখন কি হবে? নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব হবে ক্রেডিট। ঠিক একই রকম অফিস প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন হলে দ্যাট মিন্স এই যে ব্যবসার প্রয়োজন, তাহলে এই ব্যাংক থেকে তুলে কোথায় নিয়ে আসছে? ক্যাশ বাক্সে নিয়ে আসছে, ক্যাশে নিয়ে আসছে, তাহলে একই হবে। তাহলে নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব হবে ক্রেডিট। তাহলে আমি একদম সামারি আকারে বলছি যে মালিক এখান থেকে নগদ টাকা তুলতে পারে, ব্যাংক থেকে তুলতে পারে, পণ্য তুলতে পারে। পণ্য দুইভাবে তুলতে পারে, ক্রয় মূল্যে তুলতে পারে আবার বিক্রয় মূল্যে তুলতে পারে। তাহলে নগদ তুললে নগদান ক্রেডিট হবে, যদি ব্যাংক হতে তোলে মালিক তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট, ক্রয় মূল্যে পণ্য উত্তোলন বা শুধু পণ্য উত্তোলন ক্রয় হিসাব ক্রেডিট, আর যদি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন হয় তখন হবে বিক্রয় হিসাব ক্রেডিট। আর অফিস প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন অথবা শুধু ব্যাংক হতে উত্তোলন বলা থাকলে বুঝতে হবে এই ব্যাংকের মাইনাস ক্যাশের হচ্ছে প্লাস, তখন হবে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আশা করি আপনাদের আজকের পর থেকে আর এই সমস্যা থাকবে না। উত্তোলন সংক্রান্ত কিছু আরও অনেক এন্ট্রি আছে, বাট আপনাদের সিলেবাসের জন্য এই জায়গাটা থেকে প্রয়োজন। তো আপনারা এইটা প্র্যাকটিস করবেন ভালো করে, ইনশাল্লাহ দেখবেন আপনাদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টারেই খুবই উপকার হবে আপনাদের। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।